হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের নবম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2026। আজকে আমরা 2 নম্বর স্কুলটা নিয়েছি। এর আগের 1 নম্বর স্কুল এবং মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র দুটো সেট দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি আগের ক্লাস দুটো দেখানো। চলো আজকে আমরা 2 নম্বর স্কুলের যে অঙ্কগুলো আছে আমরা শুরু করে দেবো। তাহলে এখানে দেখো 2 নম্বর স্কুলের যে প্রথম প্রশ্নটা 1 নম্বর প্রশ্নটা বলছি, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ চেয়েছে। শতকরা লাভ, তো দেখো এখানে আগে লাভটা বের করব। বইটি কিনেছে 40 টাকায়, মানে বইটির ক্রয় মূল্য, ঠিক আছে। 1 নম্বর ক্রয় মূল্যকে আমরা সিপি বলবো। সিপি বলতে কস্ট প্রাইস, ক্রয় মূল্য। বইটির ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। আর বইটির বিক্রয় মূল্য দেখো, এই যে 60 টাকা বিক্রি করে, তো বিক্রয় মূল্য যেটাকে আমরা এসপি বলবো, সেল প্রাইস। এসপি থেকে বিক্রয় মূল্য সেটা হচ্ছে 60 টাকা। তাহলে বইটির লাভ কত? লাভকে আমরা বলবো প্রফিট। এই যে আমাদের পি, ঠিক আছে, পি থেকে প্রফিট। তার লাভ হবে এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা যদি বিয়োগ করো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ পাওয়া যায়। তার লাভ কত হবে আমাদের? এখানে 60 টাকা থেকে 40 টাকা বিয়োগ করে পেয়ে যাবা 20 টাকা। তাহলে 20 টাকা হচ্ছে বইটির লাভ, তাই না? কোনো একটা জিনিস কিনবা, যে বইটি 40 টাকায় কিনেছে আর 60 টাকা বিক্রি করেছে, এতে তার 20 টাকায় লাভ হবে। এবার এই লাভটা আমাদের শতকরা লাভে মানে বের করতে বলেছে। শতকরা লাভ কত? শতকরা লাভ বের করার যে নিয়মটা সেটা তোমরা মনে রাখবা। দেখো শতকরা লাভ বের হয় যে লাভ বাই, লাভটা উপরে দিবা, লাভ বাই ক্রয় মূল্য। এই যে ক্রয় মূল্য যেটা সিপি 40 টাকা, তা লাভ বাই ক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্য কেন দেওয়া হয়? কারণ এই যে লাভটা যে হয়, আগে জিনিসটা কিনবে, বইটা কিনেছিল 40 টাকায়, 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করেছিল, তারপরে তো লাভটা 20 টাকা হয়েছিল। তা লাভ পাওয়া যায় ক্রয় মূল্যের উপর, তাই তো? তাহলে এই জন্য দেখো লাভ বাই ক্রয় মূল্য, মানে 40 টাকায় লাভটা হয়েছে 20 টাকা। তাহলে শতকরা লাভ কত? শতকরা বলতে এই যে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। এইভাবে আমরা শতকরা লাভ বের করতে পারবো। তাহলে এখানে সরল করে অ্যান্সারটা আমাদের চলে আসবে। আচ্ছা, এখানে আমি 0 কেটে দিলাম। আচ্ছা, 4 25 100, মানে 4 দিয়ে 100কে ভাগ করলে পরে 25 পেয়ে যাবা। মানে 25 4 100, 4 25 100, আর 25 আর দিয়ে গুণ করে নাও, 25 দিয়ে এটা হয়ে যাবে আমাদের 50। তা শতকরা লাভটা দেখো আমরা কিন্তু 50 টাকা পেয়ে গেলাম। অপশান এ নাম্বার মিলছে। তাহলে এখানেও তোমরা এভাবে এ নাম্বার অপশান এভাবে বসিয়ে দেবা। পরের প্রশ্নতে আসবো, 2 নাম্বারটা। তো এখানে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13√2 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, বর্গক্ষেত্রের আমরা যদি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ সেমি। এই যে সেমি আছে, এ সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ সেমি হয়, তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করব। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা মনে রাখবা। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, যে √2a। বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিয়েছি, তাহলে এটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আবার বলছি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের যে সূত্রটা সেটা হবে √2a। আর এই যে কর্ণের দৈর্ঘ্য পেলাম, আবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13√2। তাহলে দেখো এটা আমাদের 13√2 সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এই যে কর্ণের দৈর্ঘ্যটা পেয়েছি √2a, এটাই হয়ে যাবে আমাদের 13√2। তাহলে এখানে √2 কেটে দাও, তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম 13 সেমি। এ বলতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 13 সেমি পেয়ে গেলাম। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবা, বাহু ইন্টু বাহু, মানে 13 গুণিত 13। এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু, 13 ইন্টু 13। তাহলে এদের গুণফলটা কত হবে? 13 গুণ করে তোমরা পেয়ে যাবে 169। তাহলে 169 বর্গ সেমি, এটাই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। অপশান দেখো 169 বর্গ সেমি, সি নাম্বার অপশানটা মিলছে। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের সি নাম্বার। পরের প্রশ্নতে আমরা আসবো 1-3 প্রশ্নটা। তো এখানে বলেছে যদি এই যে দুটি বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, এই দুটি বিন্দু
মধ্যে দূরত্ব বলে দিয়েছে 4√2 একক হয় তবে এক্সের মান বের করো। আচ্ছা, এই যে প্রথম বিন্দুটাকে আমি এ ধরে নিলাম, আমাদের আছে এক্স কমা 11 আছে, এটা আছে প্রথম বিন্দু। আর পরে যে একটা বিন্দু আছে, পরের বিন্দুটাকে বি ধরে নিলাম, সেটা আছে 5,7। তাহলে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, যে দূরত্বটাকে আমরা এবি বলবো, এবি, ঠিক আছে। এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করার নিয়মটা √ওভার দিবা। এবার এক্সের পার্টের বিয়োগফল, এক্স বলতে দেখো প্রথম পার্টটা এক্স, তারপরটা ওয়াই হয়, এক্স ওয়াই দিয়ে একটা বিন্দু তৈরি হয়। তাহলে এই যে এক্স আর এই যে এক্স, ঠিক আছে, এই মানটা এখানে এক্স আছে, এটা যে ওয়াই আছে। তাহলে এক্সের পার্টের বিয়োগফল মানে এখানে এক্স বিয়োগ, আর এখানকার এক্সটা হচ্ছে 5 তার বর্গ, এক্সের পার্টের বিয়োগফলের বর্গ প্লাস ওয়াইয়ের পার্ট, মানে এই দিকটা হচ্ছে ওয়াইয়ের পার্ট, এটা ওয়াই এটা ওয়াই, মানে দ্বিতীয় পার্টটা। তাহলে ওয়াই মানে 11 মাইনাস এদিকে 7 আছে, তাহলে 11 মাইনাস 7 তার বর্গ, ঠিক আছে। এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ প্লাস, আর ওয়াইয়ের মানে ওয়াইগুলি মানে ওয়াইয়ের পার্টের বিয়োগফল তার বর্গ, এভাবে করে নিবা। এবার দেখো এখানে যদি আমি সরলটা করি, সেটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এখানে ভাঙাবা। এখন তোমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা যদি আমি এখানে দেখাই, দেখো সূত্রটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান, এটা হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মনে রাখবা সূত্রটা, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি ধরে। তাহলে চলো এ স্কোয়ার লিখবো, মানে এস স্কোয়ার হবে মাইনাস 2ab আছে না, তাহলে যে 2a বলতে এক্স, আর যে বি আছে, বি তো এখানে এই যে 5 আমাদের, প্লাস বি স্কোয়ার মানে 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার। তবে এটা সূত্রটা আমরা বসালাম, প্লাসটা দিলাম। এবার এখানে দেখো, এবার 11 থেকে এখানে 7 বিয়োগ করো, 11 থেকে 7 বিয়োগ করলে তোমরা 4 পেয়ে যাবে। তাহলে এটা বিয়োগফলটা হয়ে যাবে আমাদের 4 তার স্কোয়ার। আচ্ছা, এস স্কোয়ার বসিয়ে দিলাম, আর এখানে মাইনাস, এটা গুণ করে নাও, 2 পাচ্ছে 10 এক্স, তাই তো, এটা গুণ করলে যে ডটগুলো না গুণ আছে, 2 পাচ্ছে 10 এক্স। আচ্ছা, প্লাস 5-এর স্কোয়ার 5 পাচ্ছে 25, 5 পাচ্ছে 25 প্লাস, এবার 4-এর স্কোয়ার 4 4-এ 16, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 16 বসিয়ে দেবো। এখন দেখো এটার সঙ্গে এটা যোগ করা যাবে, তাহলে √ওভার এস স্কোয়ার মাইনাস 10x প্লাস, এবার এটা আমরা যোগ করব 25 আর 16, দেখো 6 আর 5 যোগ করে 11 হবে 1, আর 2 আর 1-এ 3, আর হাতের 1 ছিল, এটা আমাদের 4 হয়ে যাবে 41। তাহলে এই যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব আমরা পেলাম এটা, এই দূরত্বটা কিন্তু এখানে বলে দিয়েছে 4√2 বলেছে, তাহলে এই দূরত্বটা সমান সমান হয়ে যাবে 4√2-র সঙ্গে সমান। ওকে, এবার যে সমান করলাম, এবার এই সমীকরণ থেকে আমাদের এক্সের মানটা বের করে দেখাতে হবে। এক্সের মানে কিন্তু আমাদের বের করতে বলেছি যে এক্সের মান কত। তো চলো দেখো, আমরা দেখো এক্সের মান পাওয়ার জন্য প্রথমে এই যে রুটটা আছে না, √ওভার, এই রুটটাকে আমরা উঠাবো। তো রুট উঠবে একমাত্র বর্গ যদি করা হয়, উভয় পক্ষে বর্গ করে নাও, এখানে কিন্তু রুটটা উঠে যাবে। তো চলো আমরা উভয় পক্ষে আমরা বর্গ করব। তা দেখো অতএব বর্গ বলতে এই যে বন্ধনী দিয়ে এটা লিখে দিলাম, যেটা আছে এই যে আমরা উভয় পক্ষে বর্গ করে দিলাম সমান সমান, এদিকে আছে 4√2, তাহলে এইদিকে হোল স্কোয়ার, উভয় পক্ষে হোল স্কোয়ার মানে বর্গ। এবার এখানে যেটা তোমাদের জানতে হবে, স্কোয়ারের জন্য রুটটা কিন্তু উঠে যায়, তাহলে এখানে স্কোয়ারও ভ্যানিস আর রুটও ভ্যানিস, তার রয়ে গেলো ভিতরেরটা, ঠিক আছে, স্কোয়ারের জন্য রুটটা উঠে গেল, তাহলে আমাদের হয়ে যাবে শুধু এস স্কোয়ার মাইনাস 10x প্লাস 41। আর এখানে দেখো এখানে তো আমাদের 4 আছে এটা আর √2, তাহলে দেখো 4-এর যে স্কোয়ার আছে 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার 4 4-এ গুণ, 4 4 গুণ করলে 16, তাহলে এখানে আমাদের 16 গুণ এই যে √2 আছে না, এর স্কোয়ারটা ভাঙাবো। এখন √2-র স্কোয়ার হয়ে যাবে, মানে স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়, তাহলে একইভাবে এখানে শুধু 2টা বসে যাবে। ওকে, এস স্কোয়ার মাইনাস কাটা বসিয়ে দিলাম, 16 দিয়ে আমাদের 32, বা দিকে নিয়ে চলে আসে সবাই। বত্রিশ, দেখো এদিকে মাইনাস 32 আমরা করে দিলাম, এদিকে 0 হয়ে গেল। দেখো 32 ছিল, এবার 32টাকে আমি নিয়ে চলে আসলাম এইদিকে, এদিকে কিছু নাই ডান দিকে, তাহলে 0 বসিয়ে দেবা।
এক্স স্কোয়ার মাইনাস 10x। এবার এই দুটোর যোগ বিয়োগ হবে। দেখো 41 বড়, তার যোগ চিহ্নটা বসিয়ে দাও, যে সংখ্যাটা বড় থাকবে সেই চিহ্ন বসাবা। এবার বিয়োগ করতে হবে, কারণ যোগ আর বিয়োগ দুই রকম চিহ্ন আছে, তাহলে বিয়োগের কাজ করবা। আর 41 থেকে 32 বিয়োগ, তা 2 কত হলো 11, এটা 9 দিলে, আর এটা হয়ে গেল আমাদের দেখো 3 হয়ে গেল, তাহলে 3 3 তো মিলে গেল, তাহলে আমাদের শুধু 9। 41 থেকে 32 বিয়োগ করে 9 পাবা। এদিকে সমান সমান 0 বসে দিলে। এখন আমাদের এখানে ফ্যাক্টরটা করে নিতে হবে। ফ্যাক্টর বলতে মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্ম যেটাকে বলা হয়, উৎপাদকের বিশ্লেষণ। ফ্যাক্টরটা যদি আমরা করি, দেখো এখানে 9কে ভাঙাবো, 10 নিয়ে আসবো, মানে 9কে বলতে মানে কী গুণ করে 9 হবে আর যোগ বিয়োগ করে 10 হবে। যেরকম তোমরা যদি বলো, এই জায়গায় দেখো 9কে 9 আসলো না, আর 9 আর 1 যদি যোগ করি তা 10 হবে না, তাহলে 9 আর 1 নিতে পারবো এখানে আমরা। এক্স স্কোয়ার, এখানে 9 বড় সংখ্যাটা আগে বসাবো সবসময় 9, আর এখানে যোগ করতে হবে, 9 আর 1 যোগ করি 10 আসবে। এই যে এক্সট্রা আবার বসিয়ে দেবো, এখানে প্লাস আবার 9। তো এইভাবে কিন্তু মিডল ফ্যাক্টর ভাঙাতে হয়, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। মানে 10টাকে লিখলাম 9 যোগ 1, এমনভাবে লিখেছি যে 9 আর 1 গুণ করে তখন 9 হবে, মানে এখানে যে সংখ্যাটা আছে, আর এই দুটো যোগ বিয়োগ করে এটা আসবে 10 আসবে। ঠিক আছে, এক্স স্কোয়ার। এখন দেখো, এখন গুণ করে নাও এক্সটা দিয়ে, তাহলে এখানে মাইনাস 9x হয়ে যাবে, আচ্ছা 9x, আর মাইনাস প্লাস এটা মাইনাস 1 আর x গুণ করে এটা x হবে, সেটা প্লাস 9। আচ্ছা এবার আমরা দেখো এখান থেকে এই দুটো করে কমন নিব, এখান থেকে কমন আর এই দুটো থেকে কমন। আচ্ছা এখান থেকে কিন্তু x কমন যাবে, তাহলে এখানে আমাদের x রইবে মাইনাস, আর এটা আমাদের 9 থেকে যাবে, এক্সটা তো কমন নিয়ে নিয়েছি। আর এই দুটো থেকে দেখো মাইনাস আছে, তো মাইনাসটা নিয়ে নাও। আর এই দুটো লক্ষ্য করলে পর এখানে কমন কিন্তু যাচ্ছে না, কমন না গেলে কোনো কিছু কমন যাচ্ছে না, তো তোমরা 1 কমন নিয়ে নেবা। তাহলে 1 কমন নেওয়া মানে এদেরকে, মানে এরা যা আছে তাই বসবে, তাই তো, কমন মানে তো ভাগ, তাহলে এখানে আমাদের কি এটা এক্সে বসে যাবে। এবার এই চিহ্নটা সেটা দেখার চিহ্ন বসিয়ে দিবা না, যে প্লাস আছে প্লাস বসিয়ে দিবা, সেরকম না। এই যে প্লাসটা যে বসবে, এই যে চিহ্নটা কমন নিয়েছো মাইনাস, এখানে এই যে মাইনাস আর এই যে প্লাস, এই দুটো চিহ্ন গুণ হয়ে এখানে বসবে, তাহলে মাইনাস প্লাসে এই যে মাইনাস, আর 9টা আমাদের এই যে বসে যাবে, ইজ ইকুয়াল টু 0। এবার দেখো মিডল ফ্যাক্টর যে নিয়মটা, এই যে দুটো পার্ট এখানে এসেছে, দেখো এখানে x মাইনাস 9, এখানেও x মাইনাস 9, মানে এই দুটো জিনিস সমান হবে, এই বন্ধনীর মধ্যে এই জিনিসটা সমান হবে সব সময়। তখনই বুঝবা যে হ্যাঁ আমাদের মিডল ফ্যাক্টরটা আমাদের ঠিক গেছে। তাহলে যখন এই দুটো মিলে গেছে, তাহলে আমরা এই দুটোকে কী করবো, এটা আমরা কমন নিয়ে নিলাম, আর রয়ে গেল দেখো এটা চলে গেল, তো এখানে x থেকে গেল মাইনাস, এটা 1 বসে যাবে, কারণ এটা তো আমরা নিয়ে নিয়েছি কমন, এদিকে 0। এভাবে ফ্যাক্টরটা করে নিতে হবে। এই যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, মিডল ফ্যাক্টর আমরা করে ফেলেছি। এবার এই দুটো থেকে এক্সের মানটা বের করবো। তো এক্সের মানটা যে বের করবা, তার নিয়মটা তোমরা লিখবা, হয় এটা 0 অথবা এটা 0। দুটো রাশির গুণফল যখন শূন্য আছে, তাদের মধ্যে যে কেউ একজন তো শূন্য হবেই। এই জন্য বলবো আমরা যে হয় এক্স মাইনাস 9 এটা 0, অথবা এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে এটা 0 ধরে এখান থেকে এক্সের মানটা আমরা পেয়ে যাব 9 পেয়ে যাব, বা এখান থেকে এক্সের মানটা পেয়ে যাব, এর মাইনাস 1টা এদিকে প্লাস 1 পেয়ে যাব। তাহলে এক্সের মান আমরা পেলাম, দেখো একটা 1 পেলাম, একটা 9 পেলাম, মানে 1,9। এই যে দেখো দুটো মান। তাহলে অপশানটা যদি লক্ষ্য করি, এখানে এক্সের মান যেটা পেলাম আমরা, এই যে দেখো 9 বা 1, তাই তো, 9 বা 1 এই দুটো মান পেয়েছি। এই যে এ নাম্বার অপশানটা, তাহলে আমাদের এ নাম্বার যখন অপশানটা মিললো, তাহলে আমরা এখানে এইভাবে অপশানটা এ দিয়ে দেবো। এই যে পরে দেখো আমাদের 1-4 নাম্বারটা। আচ্ছা এই অঙ্কটা যেটা আমাদের দেখো পি কিউ আর ত্রিভুজের, এই যে কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি এবং পি আর বাহু 10 সেমি হলে পি আর বর মধ্যবিন্দু এস হলে কিউ এস এর দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে যে কিউ এস এর দৈর্ঘ্যটা, এই যে পি আর দৈর্ঘ্য আছে না, এর কিন্তু অর্ধেক হবে, মানে পি আর যদি 10 সেমি হয়, তাহলে কিউ এস এর দৈর্ঘ্যটা হয়ে যাবে আমাদের 5 সেমি, বি নাম্বার অপশানটা। আচ্ছা এই অঙ্কটা আমি একবার এই জন্য বললাম, কারণ এই অঙ্কটা আমি ডিটেলসে বলেছি তোমাদের, অঙ্কটা করা হয়েছে, আগের ক্লাসে হয়েছে আমাদের। তখন আগের ক্লাস বলতে তোমাদের যেটা আমি বলবো, তোমাদের 1 নম্বর যে স্কুল, এস থেকে স্কুল 1 নম্বর স্কুলে তোমরা দেখবা যে 1-এর 2 নম্বর অঙ্কটা ছিল,
একই অঙ্ক দিয়েছে, সেখানে কিন্তু ভালো করে করে দিয়েছি। তবে তোমাদের বলে দিলাম। তাহলে পেয়ারের দৈর্ঘ্য যাওয়া হবে, কিউএসের দৈর্ঘ্যটা তার অর্ধেক হবে, মানে 5 সেমি হবে। চলো আমরা চলে আসবো 2 দাগের প্রশ্নগুলো। 2-এর 1 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু করা হয়ে গেছে। এই অঙ্কের জন্য তোমাদের যেতে হবে, মানে এই যে পর্ষদ থেকে যে আমাদের ক্লাসটা হয়েছিল, পর্ষদ নমুনা প্রশ্নপত্র, হ্যাঁ, সেই সেট থেকে দেখবা যে 2-এর যে 1-এর অঙ্কটা ছিল আমাদের। ওকে, প্রথম সেটটা যে দিয়েছিলাম পর্ষদ নমুনা প্রশ্নপত্র, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু পেয়ে যাবো 2-এর 1-এরটাই ছিল। আচ্ছা, আমরা চলে আসবো 2-এর 2 নম্বরের প্রশ্নে। দেখো 2-এর 2 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে। আচ্ছা, এবিসি ত্রিভুজের এখানে এডি মধ্যমা আছে। এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফলটা আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল 2:3। তাহলে আমাদের দেখো বলেছে ত্রিভুজ পিডিসির ক্ষেত্রফল আর ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত বের করতে বলেছে। ঠিক আছে, আমাদের যেটা বের করতে হবে এখানে ত্রিভুজ পিডিসি ত্রিভুজ এবিসি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাতটা বের করতে বলেছে। আচ্ছা, আমাদের যে দেখো এখানে এবিসি ত্রিভুজ আছে, চলো আমরা ছবিটা একটু তৈরি করি। তাহলে আমাদের একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের নাম আমরা এবিসি নাম দিয়ে দিচ্ছি। এবিসি এডি মধ্যমা, দেখো এডি মধ্যমা বলতে এই যে দেখো বিসি বাহুর মধ্যবিন্দু ডি নিব, আর এভাবে এডি যোগ করে আমরা এভাবে এডি মধ্যমা পেয়ে যাব। মধ্যমা ধর্ম কি? মধ্যমা ধর্ম হচ্ছে এই যে এডি মধ্যমাটা এই দুটো ত্রিভুজকে সমানভাবে, মানে এবিসি যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটাকে সমান দুভাগে ভাগ করে দেবে, এটা হচ্ছে মধ্যমার ধর্ম। তাহলে যেহেতু এডি মধ্যমা, তাহলে আমরা এখানে বলতে পারবো যে ত্রিভুজ এবিডি সমান হয়ে যাবে ত্রিভুজ এসিডি। ঠিক আছে, এডি মধ্যমার জন্য এই দুটো ত্রিভুজ ক্ষেত্রফল সমান হয়ে যাবে। এখানে দেখো আমাদের যেটা বলেছি, এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু বলেছি যাতে দেখো মানে এই যে এসি বাহুর উপর একটি পি বিন্দু নিতে বলেছে। পি বিন্দু নেওয়ার ফলে যে আমাদের এই যে দুটি ত্রিভুজ পাবো এডিপি, ঠিক আছে, মানে এডিপি একটা ত্রিভুজ পাবো, আর এবিডি ত্রিভুজ পাবো, মানে এবি আর ডি ত্রিভুজ পাবো। ঠিক আছে, এবিডি দুটো ত্রিভুজের অনুপাতটা আমরা বলেছি। চলো আমরা এখানে এসি বাহুর একটা বিন্দু নিব, যে কোনো বিন্দু পি নিয়ে নেব। ধরো আমি এই জায়গায় একটা বিন্দু পি নিয়ে নিলাম। এই যে এসি বাহুর একটি বিন্দু, মানে এসি বাহুর উপর একটি পি বিন্দু নিলাম। তাহলে এখানে যেটা বলেছি এই যে এটা যে যোগ করি আমরা, এই যে আমাদের ডিপিটা যোগ করে দিলাম, তাহলে আমাদের যেটা দেওয়া আছে গিভেন, এটা তো আমাদের বের করতে হবে। আর যেটা এখানে বলে দিয়েছে যে ত্রিভুজ এই যে এডিপি, মানে এডিপি এই ত্রিভুজটা H2, আর ত্রিভুজ এই ত্রিভুজটা ত্রিভুজ এবিডি এই দুটো ত্রিভুজের অনুপাতটা আমাদের কিন্তু বলে দিয়েছে 2:3। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের যেটা এই যে বললাম এটা ত্রিভুজ দেখো এই ত্রিভুজটা, আর ত্রিভুজ এবিসি ত্রিভুজ মানে বড় ত্রিভুজটা, মানে এই ছোটো ত্রিভুজটা আর সম্পূর্ণ ত্রিভুজটার যে অনুপাতটা কিন্তু আমাদের চেয়েছে, এই ছিল কিন্তু প্রশ্নটা। ঠিক আছে, দেখো আমরা কীভাবে এই অ্যান্সারটা নিয়ে আসবো, এই দুটো ত্রিভুজের যে ক্ষেত্রফলের অনুপাতটা কত আসবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে দেখো তো আমরা এই যে অনুপাতটা যে আমাদের জানা আছে, তা লক্ষ্য করো এই যে অনুপাত থেকে আমরা এখানে ধরে নিতে পারবো, ধরি ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফলটাকে এই যে 2 থেকে আমি 2x ধরে নিলাম, আর ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলটাকে আমরা যে 3 থেকে 3x ধরে নিতে পারবো। আচ্ছা, এবার লক্ষ্য করো আমাদের যখন এই যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল 3x জানা গেল, এই যে এবিডি, তাহলে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল জানা হয়ে যাবে আমাদের। তাহলে এটা যদি 3x হয় তাহলে এটাও তো আমাদের 3x হয়ে যাবে। তো এখানে আমাদের ত্রিভুজ চিহ্নটা ছুটে গেছে, এটা ত্রিভুজ এসিডি আছে। তাহলে অতএব ত্রিভুজ এসিডি এই যে এসিডি ত্রিভুজটা আছে না, এসিডি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম 3x। যেহেতু এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, মানে এই ত্রিভুজ পেয়ে যাওয়া মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাওয়া মানে এদিককার ত্রিভুজ যেটা এসিডি আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 3x। এখন আমরা দেখো এই যে ত্রিভুজ এবিসি, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব। কী করে পাবো লক্ষ্য করো, এই যে দেখো এই যে এবিসি ত্রিভুজটা যদি বলি, তাহলে যে ত্রিভুজ
ত্রিভুজ এবিসি ত্রিভুজটা এদিককার ত্রিভুজটা নিয়ে আছে, মানে ত্রিভুজ এবিডি, এই যে এবিডি ত্রিভুজ প্লাস ত্রিভুজ এসিডি, তাই তো, মানে এবিডি ত্রিভুজ আর এসিডি ত্রিভুজ, দুটো ত্রিভুজ নিয়ে আমার ত্রিভুজ এবিসি। এখন এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল জানা হয়ে গেল। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল যে 3x, তাই তো, আর এরও ক্ষেত্রফলটা 3x, এই যে 3x, তাহলে মান বসিয়ে দিলাম, এটা হয়ে গেল আমাদের 6x। তা ত্রিভুজ এবিসি, মানে এই যে ত্রিভুজ এবিসি আছে না, এর ক্ষেত্রফলটা বের করে নিয়েছি। এখন আমরা ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফলটা বের করব, তখনই আমাদের অনুপাতটা কিন্তু বেরিয়ে আসবে। এবার দেখো ত্রিভুজ পিডিসির ক্ষেত্রফলটা কী করে পাবো। এখন যদি আমি বের করতে চাই, অতএব ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফলটা দেখো তো, এই যে এসিডি ত্রিভুজ থেকে, মানে এসিডি ত্রিভুজ থেকে আমি যদি ত্রিভুজ এডিপি, মানে এই ত্রিভুজটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ত্রিভুজ পিডিসি পড়ে থাকবে না। তাহলে এখানে করতে হবে ত্রিভুজ এসিডি থেকে ত্রিভুজ, এই যে আমাদের এডিপিটা বাদ দিব, এডিপি, তাই না, দেখো তো, এই যে সম্পূর্ণ ত্রিভুজ থেকে এই ত্রিভুজ বাদ দিলে আমাদের ত্রিভুজ পিডিসি পড়ে থাকবে। তাহলে এই যে আমাদের ত্রিভুজ পিডিসি। এখন এই দুটো ত্রিভুজের মান জানা আছে। ত্রিভুজ এসিডির মান এই যে আমাদের 3x, এটা হচ্ছে আমাদের 3x মাইনাস, আর ত্রিভুজ এডিপি, এই যে এডিপি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের জানা আছে, দেখো 2x বের করে রেখেছি, তাই এর জায়গায় আমি 2x বসিয়ে দিলাম। তাহলে বিয়োগ করে তোমরা পেয়ে যাবা x পেয়ে যাবা। তাহলে আমরা পেয়ে গেলাম ত্রিভুজ, এই যে ত্রিভুজ পিডিসি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কত পেয়ে গেলাম, x পেয়ে গেলাম। এখন কিন্তু এই যে অনুপাতটা যে বের করতে বলেছিল, এখন কিন্তু আমরা অনুপাতটা পেয়ে যাব। ত্রিভুজ পিডিসি ইজ টু ত্রিভুজ এবিসি, এদের অনুপাতটা দেখো কত হবে। তাহলে এর যে ক্ষেত্রফলটা পেলাম এটা হচ্ছে x ইজ টু, আর এর যে মানটা পেয়েছি দেখো, এর মানটা যেখানে বের করেছি 6x, এটা হচ্ছে আমাদের 6x। এবার এখানে x কেটে দিতে পারবা, তাহলে এখানে 1 থেকে গেল, কিছু নাই তো 1 দেবা, আর এখানে আমাদের ইজ টু বসালাম, ইজ টু, আর এই যে আমাদের 6টা বসে গেল। তাহলে 1:6, তাই তো, এই যে দুটো ত্রিভুজের অনুপাত আমরা কত পেয়ে গেলাম, 1:6, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমরা এখানে বসিয়ে দেবো অ্যান্সার। ঠিক আছে, ভালো অঙ্ক ছিল, দেখো ভালো করে বুঝো, একদম একবার না বুঝতে পারলে তোমরা কিন্তু এই যে অঙ্কটা আরেকবার তোমরা কিন্তু, ঠিক আছে, বুঝতে পারো ভালো করে। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। এরপরে 2-3 নাম্বারটা দেখো, আমাদের কী বলেছে 2-3-টা, একটি ঘড়ির মিনিটের কাটা দৈর্ঘ্যটা 7 সেমি হলে 15 মিনিটে কাটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। আচ্ছা, তার একটা ঘড়ি আছে, তো এই যে আমাদের একটি ঘড়ি আছে, আমার করা হচ্ছে 2-3 প্রশ্নটা। তাহলে এখানে দেখো আমাদের এই যে এখানে এটা ধরো আমাদের ঘন্টার কাটা, এটা হচ্ছে আমাদের ধরো মিনিটের কাটা। তাহলে মিনিটের কাটা যে 1 পাক ঘুরবে, এই যে মিনিটের কাটার দৈর্ঘ্য আমাদের বলেছে 7 সেমি। তাহলে এই যে 1 পাক ঘুরবে, মানে এভাবে করে যদি 1 পাক ঘুরি, মিনিটের কাটাটা 1 পাক, মানে এক বৃত্তীয়, মানে এই যে বৃত্তের পরিধি বরাবর ঘুরবে। তাহলে বৃত্তের পরিধি বরাবর ঘুরবে, যার ব্যাসার্ধ যেটা পেয়েছি দেখো, এই যেটাতে ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের, এটা কেন্দ্রবিন্দু, তার ব্যাসার্ধ 7 সেমি। তাহলে এই যে বৃত্তটার ব্যাসার্ধ 7 সেমি, তাহলে এর পরিধি পেয়ে যাব। তাহলে এর যে পরিধির সূত্র, বৃত্তের পরিধি 2πr, আর হচ্ছে আমাদের 7। ওকে, এখানে 2π বলতে পায়ের মান হচ্ছে 22/7, আর এই হচ্ছে আমাদের 7, 7 কেটে দিলাম, তাহলে আমাদের 2 × 22। তাহলে এই যে বৃত্তের পরিধি আমরা কত পেয়ে গেলাম, এই যে আমাদের 2 × 22। এবার লক্ষ্য করো, তাহলে এটা এই যে 1 পাক ঘুরবে, মিনিটের কাটাটা 1 পাক ঘুরবে কত সময়, সেটা কিন্তু দেখো 1 ঘন্টার সময়, মানে 60 মিনিটে। এটা কিন্তু তোমাদের জানতে হবে যে 1 ঘন্টার মধ্যে মিনিটের কাটাটা এখান থেকে 1 পাক ঘুরে চলে আসবে। 60 মিনিটের কাটাটা কত, হ্যাঁ, যে এই যে মিনিট 1 পাক যে ঘুরবে মিনিটের কাটাটা, 1 পাক মানে 60 মিনিট, 60 মিনিট যখন সমান হবে, মানে 1 ঘন্টা যখন সময়, 1 ঘন্টার সময়তে যে মিনিটের কাটাটা 1 পাক ঘুরবে, এটা কিন্তু মনে রাখবে তোমরা। ওকে, তাহলে 1 পাক ঘোরাই হচ্ছে আমাদের এই যে 2πr, যেটা আমরা এটা পেলাম। তাহলে এখানে লিখব যে মিনিটের কাটা, এটা ঐকিক নিয়মের মতো করবো আমরা, মিনিটের কাটা যে 1 ঘন্টায়, তাই তো, আমাদের 1 ঘন্টা বলতে এখানে 15 মিনিটের কতটা কাটাটি কত ঘুরবে,
মানে কত দৈর্ঘ্য ঘুরবে, মানে এই যে 60 মিনিটে এতটা দৈর্ঘ্য ঘুরছে, মিনিটের কাঁটাটি 60 মিনিটে এতটা, 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে আমরা লিখবো যে 60 মিনিটে, আচ্ছা 60 মিনিটে, মিনিটের কাঁটা 60 মিনিটে ঘুরে বা ঘুরবে কতটা, এই যে 2 × 22, এটা আমাদের কী হবে, এককটা সেমি হবে, এটা সেমি তোমরা বসাবা, এত সেমি। ওকে, তাহলে 60 মিনিটে যদি এতটা ঘুরে তাহলে 1 মিনিটে ঘুরবে কতটা, তাহলে 2 × 22, 1 মিনিটে কম ঘুরবে, নিচে 60 নেমে যাবে, এত সেমি। আর যে 15 মিনিটে, মিনিটের কাঁটাটি 15 মিনিটে কতটা ঘুরবে সেটাই আমাদের জানতে চেয়েছি। তাহলে 15 মিনিটে মিনিটের কাঁটাটি ঘুরবে 2 × 22/60 × 15, 15 মিনিটে বেশি ঘুরবে। 1 মিনিটে যদি কম ঘুরে তাহলে 15 মিনিটে বেশি ঘুরবে। আচ্ছা, এটা কাটাকাটি করে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। দেখো 15 × 4 = 60, আর 2 × 2 = 4, আর 2 আর 22কে কাটাকাটি করে এখানে 11 পেয়ে যাবা। তাহলে আমাদের দেখো এই যে 11 সেমি, এতটা ঘুরবে 11 সেমি। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে এখানে তোমরা লিখে দিবা যে মিনিটের কাঁটাটি 15 মিনিটে যে ঘুরবে কতটা ঘুরবে, 11 সেমি ঘুরবে, 11 সেমি কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্নতে আমরা আসব 2 এর 4 নম্বরটা। দেখো প্রশ্নটা কি বলছি, ঋণাত্মক x অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর দূরত্ব y অক্ষ থেকে 5 একক এবং y অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর দূরত্ব x অক্ষ থেকে 12 একক, বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করতে বলেছে। দেখো আমাদের যে অক্ষ দুটি আছে, একটা হয় x অক্ষ, y অক্ষ, মানে এইভাবে হয় আমাদের y অক্ষ, এইভাবে হয় x অক্ষ। তো যেটা প্রথমে বলেছি ঋণাত্মক x অক্ষ, দেখো ঋণাত্মক এদিকে লিখতে হয় x, এটা এইভাবে x ড্যাশ, তা এই যে এখানে এটা মূল বিন্দুকে যেটা আমরা 0 নাম দিয়ে দিলাম, আর ও বিন্দু এটা, এদিকে আমাদের y হয়, আর এদিকে আমাদের ধরো y ড্যাশ। তা লক্ষ্য করে এদিকে দেখো এই যে 0 থেকে এদিকে আমাদের ধনাত্মক x অক্ষ, এদিকে ঋণাত্মক x অক্ষ, এখান থেকে এদিকে উপরে ধনাত্মক y অক্ষ, আর এদিকে এই যে নিচের দিকে এদিকে ঋণাত্মক y অক্ষ, এভাবে তোমরা ধরবা। তো এখানে যেগুলো বলেছি ঋণাত্মক x অক্ষের উপর, তা ঋণাত্মক x অক্ষ হচ্ছে এই দিকে আমাদের উপর একটি বিন্দুর দূরত্ব y অক্ষ থেকে 5 একক, মানে এই যে y অক্ষটা আছে এখান থেকে 5 একক, 1 2 3 4 5। তাই এই যে বলেছে যেটা ঋণাত্মক x অক্ষের পর একটা বিন্দু নিতে বলেছে, এখানে বিন্দুটা নিলাম, যেটা y অক্ষ থেকে দূরত্ব 5 একক, মানে এখান থেকে 5 আছে দূরত্বটা, মানে এদিকে কিন্তু আমাদের মাইনাস মানটা থাকবে, এই যে -5। আর যেহেতু আমাদের যে x অক্ষের উপরেই বিন্দুটা আছে, তার জন্য আমাদের y এর পার্টটা কী হবে, 0 হয়ে যাবে। x অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক x এর মান তো পাবা, কিন্তু y এর মানটা 0 পাবা, তখনই বিন্দুটা x অক্ষের উপর অবস্থান করবে, তাই না? মানে বিন্দুটা এখানে রয়ে গেল, এদিকে বা এদিকে তো নামলই না 0 বলে। তো ঋণাত্মক x অক্ষের উপর একটি বিন্দু, যেটা এই যে বিন্দুটা, আর y অক্ষ থেকে 5 একক দূরত্ব আছে, এখান থেকে 5 একক, এই যে 1 2 3 4 5, এই যে -5, মানে এইদিকে আসলে পরে মাইনাস নিতে হয় মানটা। তো এইভাবে বিন্দুটা পেলাম, এই বিন্দুর নামটা আমি ধরো এই বিন্দুর নাম দিয়ে দিলাম এটাকে। তারপরে দেখো তো এবং দিয়ে বলেছে y অক্ষের উপর অবস্থিত, এবার এই যে y অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর দূরত্ব x অক্ষ থেকে 12 একক বলেছে, ঠিক আছে? তাহলে x অক্ষ থেকে কিন্তু 12 বলেছে, তাহলে এখানে x অক্ষ থেকে দূরত্ব যদি 12 একক বলি, তাহলে এখানে দেখো আমাদের কিন্তু যদি বলি লক্ষ্য করে এখানে যে এখানে কিন্তু ধনাত্মক ধরবো না ঋণাত্মক ধরবো, এটা ধরার জন্য তোমাদের যেটা বুঝতে হবে এখানে দেখো প্রথমে কিন্তু ঋণাত্মক x অক্ষ বলে দিয়েছিল, ঋণাত্মক x অক্ষের উপর বলে আমরা এই দিকে নিয়েছিলাম, কিন্তু এখানে শুধু y অক্ষের উপর বলেছে, এখানে কিন্তু ঋণাত্মক বা ধনাত্মক বলেনি। তাহলে এই বিন্দুটাকে তুমি এই যে y অক্ষের উপর ধনাত্মক দিকও নিতে পারো, ঋণাত্মক দিকও নিতে পারো এখানে। তা আমি ধরো এখানে ধনাত্মক দিকে নিয়ে নিচ্ছি, এখানে বিন্দুটা নিয়ে নিলাম, ঠিক আছে? এই যে এখানে বিন্দুটা আছে, যেটা দেখো x অক্ষ থেকে দূরত্ব বলেছে 12 একক। তাহলে দেখো এখানে যে বিন্দুটা হবে এই যে y অক্ষের উপর বিন্দুটা, y অক্ষের উপর বিন্দু বলতে x এর মানটা 0 হবে, প্রথমের মানটাকে x এর মান বলা হয়, এটা 0 হবে, আর পরে যে y এর মানটা সেটা কিন্তু 12 হবে, মানে এখান থেকে যে দূরত্বটা 12 একক বলেছে, 12 একক গুণে
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে 12 একক গুণে তাহলে আমাদের এই যে ওয়াইয়ের মানটা 12 হয়ে যাবে। তাহলে এইভাবে বিন্দুটা আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, আমি ধনাত্মকের উপরে নিলাম, যেহেতু এখানে কিন্তু উল্লেখ করে নিই, ধনাত্মক ঋণাত্মক বলে নিই, তাহলে আমরা এই জায়গায় নিলাম। তাহলে এই জায়গায় বিন্দুর নামটা আমি বি বিন্দু দিয়ে দিলাম। তাহলে এই যে দুটি বিন্দু পেলাম, এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব মানে এ বিন্দু আর বি বিন্দু, এ বিন্দু বি বিন্দুর মধ্যে দূরত্ব কিন্তু আমাদের বের করতে বলেছে। ওকে, তোমরা যদি এটা ঋণাত্মক দিকে নাও তাহলে এখানে কিন্তু -12 হবে এই জায়গাটা, 0, -12। তো একই মান পাবা, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এখানে উল্লেখ করেনি বলে আমরা কিন্তু ধনাত্মকের দিকে নিলাম। তাহলে এখানে এ বির মধ্যে দূরত্ব যদি আমরা বের করি, এই যে দেখো এ বি, তাহলে এ হচ্ছে দেখো বিন্দুটা, তোমাদের লক্ষ্য করে এ বিন্দুটা আমি লিখি, এ বিন্দুটা কিন্তু -5,0, আর যে বি বিন্দুটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 0,12। এই যে দুটি বিন্দু, এখন দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করার নিয়ম এভাবে √/, দিয়ে তোমাদের লিখতে হবে এক্সের পার্টের বিয়োগফল, এই যে এক্স, এই যে এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ, প্লাস আর ওয়াইয়ের পার্টের বিয়োগফল এই যে ওয়াই, মাইনাস এই যে আমাদের ওয়াই তার বর্গ। এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ প্লাস ওয়াইয়ের পার্টের বিয়োগফল তার বর্গ, মানে এক্সগুলির বিয়োগফল করবা তার বর্গ প্লাস আর ওয়াইগুলির, যে ওয়াই এটা ওয়াই, তাহলে ওয়াইগুলির বিয়োগফল করে তার বর্গ করবা। এটা সরল করে নাও, আমাদের একটা অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে এখানে -5 তার বর্গ, আর এখানে দেখো এখানে আমাদের -12 হবে তার বর্গ। দেখো স্কোয়ার আছে তো মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে 5-এর স্কোয়ার 5 5 25 পেয়ে যাবা। এখানেও মাইনাসটা প্লাস হয়ে যাবে স্কোয়ারের জন্য, আর 12-এর স্কোয়ার মানে 12 গুণ, 12 গুণ করবা, 12 গুণ করে তোমরা 144 পেয়ে যাবা। এখানে দুটোকে যোগ করো, দেখো 5 আর 4 যোগ করে 9, আর 2 আর 4 যোগ করে এটা 6, আর একটাই যে বসে গেল এটা 169। এবার 169-এর বর্গমূল, এটা কিন্তু 13 হবে। ঠিক আছে, এই বর্গমূলটা 13 গুণ করে 169। তোমরা যদি বর্গমূল জানতে চাও তো ভাগ পদ্ধতির সাহায্যে কিন্তু বর্গমূল করতে পারো। আমি একটু দেখিয়ে দিই। এভাবে করে তোমরা লিখে এইভাবে জোড়া মেরে দেবা ডান দিক থেকে, এই যে জোড়া থেকে হলো একটাকে নিয়ে কাজ করো। এখানে দেখো 1 নেব, যে সংখ্যা নিতে হয় সেই সংখ্যা দিয়ে গুণ করবো। এখানে যদি 2 নাও তো 2 দিয়ে গুণ, 2 দিয়ে 4, 4টা বড় হয়ে যাচ্ছে 1-এর চেয়ে, তার জন্য আমরা 2 নিব না, 2-এর চেয়ে ছোটো মানে 1 সংখ্যা নেব। 1 নিলে 1 1 1, 1 নিলে 1 আর 1 গুণ, তাহলে এই যে 1 1 1 বসালাম। এবার এটাতে মিলে গেল, আমাদের নাম হলো যে 6 9। এবার এখানে এবার টান দিয়ে এর ডবল বসাবো, 1-এর ডবল 2, মানে এখানে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করবা। তাহলে 1-কে 2 দিয়ে গুণ করলে কত হবে, এই যে আমাদের 2 1 2, তাই না? এবার এখানে কোনো একটা সংখ্যা বসাবা, যে সংখ্যা বসাবা সেই সংখ্যা দেখুন। যদি এখানে আমি 3 বসাই তাহলে আমরা কি গুণ করব, 3 দিয়ে গুণ করব। তাহলে আমাদের দেখো এই যে 3 বসালাম, 2 এর পাশে 3 বসালে 3 দিয়ে গুণ করো, তো 3 দিয়ে গুণ করলে 3 3 9 হয়ে যাবে, আর 3 দিয়ে 6 হয়ে যাবে। এই দেখো মিলে গেল 3 দিয়ে, তো 3টা এখানে বসাবা। তো এটাই কিন্তু আমাদের বর্গমূলের অ্যান্সার। তো এইভাবে ভাগ পদ্ধতির সাহায্যে যে কোনো সংখ্যাকে তোমরা বর্গমূল সহজে করে নিতে পারবে। তাহলে এই যে 169-এর যে বর্গমূল আমরা 13 পেয়ে গেলাম। তাহলে এই যে দূরত্ব বলেছিল আমরা পেয়ে গেলাম, দেখো এই যে 13। এখানে যদি বলি এককটা, তো এখানে আমরা একক দিয়ে দেবো, 13 একক। ওকে, তাহলে আমাদের এটাই কিন্তু অ্যান্সার। যেটা প্রশ্নে বলেছিল বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত একক পেলাম, আমরা 13 একক পেয়ে গেলাম। পরে আমরা চলে আসবো 2-এর 5-এরটা। দেখো 2-এর 5 নাম্বারটা আমাদের যেটা বলেছি, নিচের পরিসংখ্যা তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ও শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। আচ্ছা, প্রথম শ্রেণী হচ্ছে এই শ্রেণীটা, এটা হচ্ছে প্রথম শ্রেণী। তো প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করতে হবে। এই শ্রেণীটার পরিসংখ্যা দেওয়া আছে 4, আর শ্রেণীর সীমাগুলো দেওয়া আছে 60 থেকে 64। তো দেখো শ্রেণীর সীমানাগুলো এই যে দেখো 60 থেকে 64, আবার 65 থেকে 69, মানে 64 আবার 65। তা এগুলো কিন্তু শ্রেণীর সীমানায় তৈরি নাই। তো পরিসংখ্যা ঘনত্ব পাওয়ার জন্য আমাদের কিন্তু শ্রেণী দৈর্ঘ্য আগে বের করতে হবে। তো আমরা বের করব শ্রেণী দৈর্ঘ্য প্রথমে, শ্রেণী দৈর্ঘ্য। দেখো শ্রেণী দৈর্ঘ্য আমরা কী করে বের করব, শ্রেণী দৈর্ঘ্য দেখো তোমরা লক্ষ্য করো, শ্রেণী দৈর্ঘ্য কেন আমাদের বের করতে হবে। এখানে শ্রেণী দৈর্ঘ্য পেতে গেলে এই যে শ্রেণীগুলো শ্রেণী সীমানায় তৈরি করতে হবে। শ্রেণী সীমানা জিনিসটা কি, এটা তোমাদের কিন্তু বুঝতে হবে। দেখো আমাদের এখানে ছিল, দেখো 60 থেকে আমি দেখাচ্ছি, 60 থেকে আছে 64,
তারপরে দেখো তারপরে আছে আবার 65 থেকে 69 এভাবে আছে। তাই এগুলো কিন্তু শ্রেণীর সীমানায় তৈরি নাই। তো শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যায় উচ্চ থেকে নিম্ন বিয়োগ, শ্রেণীর সীমানার উচ্চ থেকে নিম্ন বিয়োগ। আগে তো শ্রেণীর সীমানা তৈরি করো। দেখো শ্রেণীর সীমানা কীভাবে তৈরি করবা। এখন আছে ধরো শ্রেণীর সীমা, এই যে লেখা আছে না শ্রেণীর সীমা, তো এই শ্রেণীর সীমাগুলোকে শ্রেণীর সীমানায় তৈরি করব। সেটা তৈরি করার যে নিয়মটা, এই যে দেখো এই যে নিম্ন সীমা উচ্চ সীমা আছে, তাহলে এখান থেকে হাফ মানে 0.5 কমাবা আর এর সঙ্গে 0.5 যোগ করবা, এখান থেকে মাইনাস করবা, এখান থেকে যোগ করবা। তাহলে এখান থেকে 0.5 মানে হাফ যদি কমিয়ে যাও, 60 থেকে হাফ কমাবা, তো 60 আছে, তাহলে আমাদের কত হয়ে যাবে, আমাদের হয়ে যাবে এই যে দেখো 59, এটা হয়ে যাবে 59.5 হয়ে যাবে না, মানে হাফ কমাচ্ছ, 0.5 কমাচ্ছ, 60 থেকে 0.5 কমাবা, তাহলে 59.5 হয়ে যাবে। আর 64 সঙ্গে তুমি 0.5 যোগ করবা, এই যে 64 পয়েন্ট, এই যে আমাদের এটা হয়ে যাবে। আমি এখানে দেখাচ্ছি একটু জিনিসটা দেখো, আমাদের 60 আছে তো, তাহলে এই যে আমাদের এখানে দশমিক নিয়ে শূন্য নিলাম, তুমি বিয়োগ করবা কত 0.5, এই যে দেখো মানে এই যে এর সঙ্গে 0.5টা বিয়োগ করব আর এর সঙ্গে 0.5 যোগ করব, তাহলে বিয়োগটা দেখাচ্ছি, দেখো এটাই পাবা বিয়োগ করে। 5 কত হলো 10, 5 দিলে দশমিক বসালাম, এখানে যে 10 ধরলাম, তো এখান থেকে ধার নিয়েছে, তো শূন্যটাকে 10 ধরতে হয়, তাহলে এখানে 10, তাহলে এখানে ধার নেওয়া মানে এটা 10টা 9 হয়ে গেল, তাহলে এখানে আমাদের এটা 9 নামবে। আর যেহেতু এখানে 10 বানিয়েছো, এখান থেকে ধার নেওয়া হয়েছিল, তাহলে 6টা হয়ে যাবে আমাদের 5 হয়ে যাবে। দেখো এই যে 59.5 বিয়োগটা করি, তাই তো, মানে এরকম হলো যে 60 টাকা থেকে 50 পয়সা বাদ, তাহলে আমাদের 59 টাকা 50 পয়সা, এরকম যদি ধরতে পারো একবারে, তাহলে এইভাবে বিয়োগটা পেলাম, দেখো 59.5 আর 64-র সঙ্গে 0.5 যোগ, তাহলে এই যে আমাদের 0.5, ঠিক আছে, নিম্ন সঙ্গে বিয়োগ আর উচ্চর সঙ্গে যোগ করতে হয় 0.5, তাহলে যোগ করলে এই যে আমাদের 5, আর এটা আমাদের যে 64টা নেবে এখানে, তা 64.5 এই যেটা আমরা পেলাম। তাহলে একইভাবে এখানে যদি তোমরা বিয়োগ করো 65 থেকে 0.5 বিয়োগ, এটা থেকে বিয়োগ করবো, এটা থেকে যোগ করবো, তাহলে এটা হয়ে যাবে আমাদের 64.5 হয়ে যাবে, তাই না। দেখো আমি এখানে দেখাচ্ছি যে এই যে আমাদের কত আছে, আমাদের এই যে 65 থেকে আমি বিয়োগটা করবো 0.5, 0.5 বিয়োগ করো, 5 কত হলো 10, 5 দিলে এখানে দশমিক বসালাম, এই যে 5টা হয়ে যাবে কিন্তু 4 হয়ে যাবে, যেহেতু এটাকে 10 বানিয়েছ, তো এটা আমাদের 4, আর 6টা নামিয়ে দাও, দেখো 64.5 পেলাম না বিয়োগ করে, তাই 64.5 থেকে এবার এর সঙ্গে যে যোগ করি, এই যে আমাদের 69 আছে, 0.5 যোগ মানে 0.5টা অ্যাড হয়ে যাবে। তাহলে এবার লক্ষ্য করো, দেখো আমি সবগুলো করার প্রয়োজনে আমি দুটোকে নিয়েছি, এটাকে নিয়েছি, এটা দুটোকে নিলেই তোমরা বুঝতে পারবা। এখন দেখো যে আমাদের তৈরি হয়ে গেল, দেখো এই যে 59.5 থেকে 64.5 আবার শুরু হয়ে গেছে 64.5, এটা যেটা ছিল আবার সেটা ফিরে এসেছে, আর যেটা থাকবে সেটা যদি ফিরে আসে, তখনই তোমরা বুঝে নেবা যে আমাদের এই যে শ্রেণীগুলো আছে শ্রেণীর সীমানায় তৈরি করা আছে, ঠিক আছে। তো আমরা তৈরি করা ছিল না, তো তৈরি করলাম, এগুলো ছিল শ্রেণী সীমা, এখন হয়ে গেল আমাদের শ্রেণীর সীমানা। এবার এই শ্রেণীর সীমানা তৈরি করে তারপরে আমরা শ্রেণী দৈর্ঘ্য বের করতে পারবো। এই যে শ্রেণী দৈর্ঘ্যটা হবে উচ্চ থেকে নিম্ন বিয়োগ, মানে উচ্চটা আমাদের 64.5, এটা থেকে যে নিম্নটা 59.5, এটা আমরা বিয়োগ করলেই আমরা শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব, ঠিক আছে। শ্রেণী সীমানার উচ্চ মান থেকে নিম্ন মানটা আমরা বিয়োগ করব। তো চলো বিয়োগ করো, তার 5 5 মিলে গেলে মানে 0 দশমিক, এবার এটাকে 14 ধরতে হবে, 9 কত হলো 14, এটা আমাদের 5 দিলে, আর এই যে দেখো এটাকে 14 ধরেছো, তাহলে 6টা হয়ে গেছে আমাদের 5, যেহেতু এখান থেকে ধার নিল 1, 5 5 মিলে গেলো 0, বাদিকে 0 বসাবো না, 5.0, তাহলে 5.0 মানে আমাদের 5, তা দেখো বিয়োগ ফলে কিন্তু 5 পেয়ে গেলাম, তাহলে যে শ্রেণী দৈর্ঘ্য মানে প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য আমাদের 5। তোমাদের বলে রাখি যে প্রথম শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য যা পাবা, প্রত্যেকটার শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যগুলো 1 পাবা, ঠিক আছে, তো শ্রেণী দৈর্ঘ্যগুলো কিন্তু সমান হয়। তো যাই হোক শ্রেণী দৈর্ঘ্য কিন্তু বের করে নিয়েছি, 5 পেয়ে গেছি। এবার প্রথম শ্রেণীর যেটা আমাদের বলেছি পরিসংখ্যা ঘনত্ব, এবার পরিসংখ্যা ঘনত্ব আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব প্রথম শ্রেণীর আচ্ছা শ্রেণীর বানানটা আমরা এই যে দন্তন্য দীর্ঘ হয়, বানানটা একটু আমি ঠিক করি, মধ্যন্য আছে, হ্যাঁ মধ্যন্যই ঋষিকার, দীর্ঘ নাই, এই দেখো শ্রেণীর বানানটা এভাবে লিখবা, দীর্ঘ দিব না, মধ্যন্যই ঋষিকার। প্রথম শ্রেণীর
পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব সমান সমান। এবার দেখো প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব যে বের করার যে নিয়মটা, দেখো সেটা হয় যে যেটা পরিসংখ্যা দেওয়া থাকবে না, এই যে পরিসংখ্যা 4 আছে, যে পরিসংখ্যাটাকে প্রথম শ্রেণীর পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিতে হবে। প্রথম শ্রেণীর পরিসংখ্যা 4 আর শ্রেণী দৈর্ঘ্য পেয়েছি আমরা 5, তাহলে 4কে আমরা ভাগ করবো 5 দিয়ে। আচ্ছা ভাগটা আমি এখানে করে দেখাই। দেখো দশমিক দিয়ে আমরা ভাগটা করে নিব, যেহেতু ছোটো সংখ্যা আছে। দশমিক নিয়ে 0, তাহলে 5 8 40, এই যে দশমিক নিলে এখানে একটা 0 নিতে হয়। তাহলে পরিসংখ্যা ঘনত্বটা আমরা কত পেয়ে গেলাম, সেটা পেয়ে গেলাম 0.8 পেয়ে গেলাম। তার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব 0.8, এটা কিন্তু আমাদের অ্যান্সার, একটা অ্যান্সার পেলাম পরিসংখ্যা ঘনত্ব। তারপরে যেটা বলেছে দেখো এখানে শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, এই যে শ্রেণীটা আছে, সে আপেক্ষিক পরিসংখ্যা পাওয়ার যেটা নিয়ম, ঠিক আছে, সেই নিয়মটা যদি আমি দেখাই, এই যে আপেক্ষিক পরিসংখ্যা কী করে বের করবা। দেখো শেষ শ্রেণীর যেটা পরিসংখ্যা থাকবে, সেই পরিসংখ্যাটাকে তোমরা ভাগ করে দিবা এই যে মোট পরিসংখ্যা দিয়ে। মোট পরিসংখ্যা কত, এতে যোগ করতে হবে। এই যে 4 যোগ 5 যোগ 8 যোগ 7, ঠিক আছে। তাহলে শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বের করতে বলেছে, তো তাহলে শেষ শ্রেণীর পরিসংখ্যাটা বাই মোট পরিসংখ্যা, যতগুলি পরিসংখ্যা আছে তাদের মোট। তাহলে এটা দেখো আমাদের কত আসবে, 7 বাই, এখানে যোগ করো 4 5 9, 9 আর 8 17, 17 আর এদিকে আমাদের 7 যোগ করবো। 17 আর 7 যদি যোগ করো আমাদের কত হয়ে যাবে, 24 হয়ে যাবে। তাহলে এখানে আমরা পেয়ে যাবো 24। তাহলে 7/24, ঠিক আছে। 7/24 এভাবে অ্যান্সারটা রাখতে পারো, ভাগ না করলেও হবে। তাই এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা 7/24। ওকে, এরপরে আমরা চলে আসবো বড় প্রশ্নগুলো, 3 থেকে যে বড় প্রশ্নগুলো আছে। আচ্ছা দেখো এই যে বড় প্রশ্নগুলোর যেগুলো বলবো, যেগুলো বড় প্রশ্নগুলো যেগুলো বইয়ের বাইরের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো শুধু করাবো। শুধুমাত্র জ্যামিতিক প্রয়োগ, এই যে 6 দাগের জ্যামিতিক প্রয়োগগুলো আমরা করাবো, সে বই থেকে থাকলেও করাবো আর বইয়ের বাইরে থাকলেও করাবো। তো এখানে দেখো বড় প্রশ্নগুলো লক্ষ্য করো, এগুলো সব বই থেকেই আছে, ঠিক আছে, বইয়ের বাইরে নাই। তো বই থেকে আছে বলে আমি ছেড়ে দিলাম। তো বইয়ের যে অঙ্কগুলো আছে, বইয়ের অঙ্কগুলোর ক্লাস তোমাদের দেওয়া হয়ে গেছে। এখনও পর্যন্ত বইয়ের অঙ্কের ক্লাস দেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের প্রায় ডেইলি ক্লাস যাচ্ছে বইয়ের অঙ্কগুলোর। তো বইয়ের অঙ্কগুলো ক্লাস তোমরা দেখে নিবা, আমার চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্টে চলে যাবা, ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা বইয়ের অঙ্কগুলো দেখতে পেয়ে যাবা। ওকে, দেখো আমরা যে 6 দাগে যে জ্যামিতিক প্রয়োগটা আছে, এই জ্যামিতিক প্রয়োগটা তোমাদের করে দেখাবো 6 নাম্বার। এখানে জ্যামিতিক প্রয়োগটা এই যে বই থেকে আছে, তোমাদের যদি বলি 189 পেজে দেখো প্রয়োগ 12 নম্বর যে প্রয়োগটা, এই দেখো প্রয়োগ 12 নম্বর, এই প্রয়োগটা দিয়েছে 6 দাগেরটা। তো এই যে বই থেকে আছে, আমরা এখান থেকে কি প্রয়োগটা আমরা কিন্তু বুঝে নেব, তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে। তো চলো আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যে প্রশ্নটা আছে, এবিসি ত্রিভুজের ABBCCA, এই যে 3টি বাহু আছে, 3টি বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে DEF। এই যে ত্রিভুজটা লিখেছে এখানে দেখো ABC ত্রিভুজ। তাহলে এখানে এই যে ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু D, BC বাহুর মধ্যবিন্দু E আর AC বাহুর মধ্যবিন্দু F, এভাবে নেওয়া হয়েছে, এখানে উল্লেখ করে দিয়েছে এখানে। তার প্রমাণ করতে হবে যে ত্রিভুজ DEF, তাই যে মধ্যবিন্দুগুলো যে যোগ করা হয়েছে DEF, একটা ত্রিভুজ পাওয়া হয়েছে, মধ্যবিন্দুগুলি যোগ করে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে DEF, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের 1/4, মানে 4 ভাগের 1 ভাগ। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ত্রিভুজ DEF সমান 1/4 ইন্টু ত্রিভুজ ABC, তাই তো। তো দেখো প্রমাণটা কীভাবে দেখানো হয়েছে এখানে। আচ্ছা প্রমাণটা আমি বোঝাবো যে ত্রিভুজ ABC এর, এই যে ত্রিভুজটা ABC আছে, ABC এর AB আর AC বাহু, এই যে AB আর AC বাহুর মধ্যবিন্দু D আর F, তাহলে এভাবে যদি মধ্যবিন্দু হয়, তাহলে এর একটা উপপাদ্য আছে, কোনো একটা ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, এই যে DFটা, এই সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে। এই যে দেখো এই যে DF সমান্তরাল BC যেটা লিখেছে, এই যে DF সমান্তরাল BC হবে। তাহলে DF সমান্তরাল যদি BC হয়, তাহলে DF সমান্তরাল BE হবে, এই DFটা B এর সঙ্গে সমান্তরাল হবে। কারণ এই যে BC আর BE একই তো সরলরেখাংশ, তাহলে DFটা যদি BCর সঙ্গে সমান্তরাল হয়,
তাহলে ডিএফটা আবার বিই এর সঙ্গে সমান্তরাল হবে, এই জন্য এখানে বলেছে ডিএফ সমান্তরাল বিসি বা ডিএফ সমান্তরাল বিই। ওকে, তাহলে আবার ত্রিভুজ নিয়েছে দেখো, এবিসি ত্রিভুজের এসি আর বিসি বাহু এখন নিয়েছে, এই যে এসি বাহু আর বিসি বাহু। প্রথমে নিয়েছিল এবি আর এসি বাহু নেওয়া হয়েছিল, এখন নিয়েছে এসি আর বিসি বাহু। এই এসি বাহুর মধ্যবিন্দু এফ আর বিসি বাহুর মধ্যবিন্দু ই। এখন আবার ওই একই ধর্ম, যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে। তা দেখো ওটাই দিয়েছে এখানে, যে এই যে এফিটা, এই যে আমাদের এফি সমান্তরাল এবি হবে, বা এই যে এফি সমান্তরাল ডিবি বলেছে, এই যে ডিবি। ঠিক আছে, একবার দেখালাম যে এই যে ডিএফটা সমান্তরাল বি এর সঙ্গে, এখন দেখালাম যে ইএফটা সমান্তরাল যে ডিবির সঙ্গে। এই যে লক্ষ্য করো, এই যে আমাদের এফিটা, এই যে এফি সমান্তরাল ডিবি। তার লক্ষ্য করো তো এখানে এই যে ডিবিইএফ, এরা তো একটা চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজের আমরা ডিএফ সমান্তরাল বিই পেয়েছি, এই যে ডিএফ সমান্তরাল বিই। আবার আমরা দেখালাম যে এফই সমান্তরাল ডিবি, এই যে এফই সমান্তরাল ডিবি। তাহলে কোনো একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা সামুদ্রিক বলতে পারবো। এই যে দেখো, এই যে ডিবি এফই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো এই যে সমান্তরাল দেখালাম, তাহলে ডিবি এফই একটি সামুদ্রিক হয়ে যাবে। এই যে ডিবি এফই ডিবিইএফ হবে। এখানে আমাদের দেখো, এখানে এফই বলেছে, ডিবি এফই নামটা একটু উল্টো হয়ে যাচ্ছে, একদিকে নামটা হয় ডিবিইএফ বলবে তোমরা, এখানে কিন্তু আগে ই তারপর এফ দিবা। ঠিক আছে, তাহলে এই সামুদ্রিক হয়ে গেল এটা। এই সামুদ্রিকের এই ডিইটা আমাদের কি একটি কর্ণ। ঠিক আছে, এখন আমরা কি জানি, সামুদ্রিকের একটি কর্ণ সেই সামুদ্রিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করবে, মানে এদিককার ত্রিভুজটা এদিককার ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হয়ে যাবে। এই যে সর্বসম ত্রিভুজ, সর্বসম মানে আমাদের সমান ত্রিভুজ, তার দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, মানে এটা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা সমান পেয়ে গেলাম, এক নাম দিয়ে দিলাম। তাহলে যেভাবে আমরা দেখো এটার সঙ্গে এটা সমান দেখালাম, তাহলে একইভাবে আমরা কিন্তু এই ত্রিভুজটার সঙ্গে, মানে ত্রিভুজ এফইসি, এই ত্রিভুজটা সমান হয়ে যাবে এই ত্রিভুজের সঙ্গে, ত্রিভুজ ডিইএফ এর সঙ্গে সমান হয়ে যাবে। এটা দেখো, এই যে একইভাবে বলে দিয়েছে সিএফ, ত্রিভুজ সিএফ এই ত্রিভুজটা এর সঙ্গে সমান লিখে দিয়েছি, ত্রিভুজ ডিএফ। এটা আমরা নাম দিয়ে দিলাম 2 নং। তাহলে এটার সঙ্গে এর সমান, এটার সঙ্গে এটা সমান, একইভাবে এই ত্রিভুজটা আবার এর সঙ্গে সমান হবে। যেভাবে দেখালাম যে এই ত্রিভুজটা এর সঙ্গে সমান, একইভাবে এই ত্রিভুজটা এর সঙ্গে সমান, একইভাবে এই ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সমান হয়ে যাবে। এই যে 1 নং 2 নং 3 নং। তাহলে 1 2 3 থেকে আমরা বলতে পারবো যে এই যে 4টি ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা, 4টি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, তাই তো? প্রত্যেকের সঙ্গে সমান হয়ে গেল, মানে এটা যেহেতু 4 সেমি 4 সেমি, এ 4 সেমি এও 4 সেমি, এ 4 সেমি এও 4 সেমি, তাহলে প্রত্যেকজন 4টা ত্রিভুজ কী হয়ে গেল, সমান হয়ে গেল না? এই যে 4টি ত্রিভুজ সমান। এখন 4টি ত্রিভুজ সমান হয়ে যায়, তাহলে দেখো তো, তাহলে আমাদের এই যে বলবো যে এই যে একটি ত্রিভুজের 4 গুণটা, এই যে ত্রিভুজ ডিইএফ, এই ত্রিভুজের 4 গুণ করলে তারপরে আমাদের কি হয়ে যাবে, ত্রিভুজ এবিসি হবে, তাই তো? বা 4টি ত্রিভুজের যোগফল করবা, 4টি ত্রিভুজের যোগফলটা হবে ত্রিভুজ এবিসি। এবার 4টি ত্রিভুজ যেহেতু সমান আছে, তাহলে প্রত্যেকটা ত্রিভুজ তোমরা লিখতে পারবা ত্রিভুজ ডিইএফ। তো 4টি ত্রিভুজ ডিইএফ যোগফলটা হয়ে যাবে 4 ত্রিভুজ ডিইএফ, তাই না? যোগফল যেটা, তাহলে আমরা এটা পেলাম। এখান থেকে দেখো 4টাকে নিচে নামিয়ে দিলে 1/4, এটা থেকে সমাধান করে এই ত্রিভুজের মানটা ত্রিভুজ ডিএফ সমান সমান পেয়ে যাবো 1/4 ত্রিভুজ এবিসি। এই যে আমাদের প্রমাণটা দেখানো হয়েছে। ওকে, এখান থেকে তোমাদের বুঝিয়ে দিলাম একদম। চলো এরপরে যদি আমরা দেখি বড় প্রশ্ন, দেখো আমরা তো 6-এর দাগের, এই যে দেখো এই যে আমাদের 6-এর দাগের এই যে জ্যামিতিক প্রয়োগটা তোমাদের কিন্তু বই থেকে আমি বুঝিয়ে দিলাম, এই প্রমাণটা ছিল, প্রমাণটা আমি বুঝিয়ে দিয়েছি। তারপরে যে বড় প্রশ্নগুলো আছে, ঠিক আছে, বড় প্রশ্নগুলো যে সম্পাদ্য, যেরকম দেখছো 7-এর দাগে যে সম্পাদ্য, এগুলো কিন্তু করে দেওয়া হয়েছে, একদম বইয়ের অঙ্ক হুবহু করে দিয়েছি। ঠিক আছে, 8-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখো, এগুলো সব বই থেকেই আছে, কমন, বইয়ের বাইরে থাকলে করে দিতাম। যেরকম দেখবে 8-এর 1 নম্বরটা এখানে আমি লিখে রেখেছি, দেখো যেটা বই থেকে পাবা 232 পেজে চলে যাবা, দেখবা 15 নম্বর অঙ্কটা আছে, এই অঙ্কটাই। তারপর অঙ্কটা 8-এর 2 নম্বরটা, 8-এর 2-এর অঙ্কটা তোমরা চলে যাবা পেজ নাম্বার 221 পাতার 11 নম্বর অঙ্কটা আছে। 8-এর 3-এর অঙ্কটা বই থেকে আছে, তোমরা বই থেকে পাবা, এই যে পেজ নাম্বার 226 পেজে যাবা, দেখবা 16 নম্বর অঙ্কটা আছে। দেখো এই যে 3টা অঙ্ক বই থেকে আছে, পেজ নাম্বারগুলো উল্লেখ করে দিলাম। এরকম 9 দাগের অঙ্কগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা, বই থেকে পেয়ে যাবে 9 দাগের। তারপরে পরের পেজের যে আছে, ঠিক আছে, এই যে এটা 9-এর, এখানে আমাদের আছে পরের পেজে, তোমাদের যদি আমি দেখাই, লক্ষ্য করো। আচ্ছা, পরের পেজে 3 নম্বর স্কোর চলে যাচ্ছে, আর কিন্তু অঙ্ক নাই।
তাহলে এখানে এই যে 9-এর একটি অঙ্ক দিয়েছে, এটাও তোমরা একদম বই থেকে এই যে প্রদত্ত তথ্যের পরিসংখ্যা বহুভুজ, এই যে আমাদের অধ্যায়টা কোষে দেখি 11.2 প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদের করিয়ে দিয়েছি বইয়ের অঙ্কগুলো। এই জন্য বলবো তোমরা বইয়ের অঙ্কগুলো তোমরা দেখো, যে ক্লাসগুলো দিয়েছি তোমাদের বইয়ের অঙ্কগুলোর জন্য যেতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, তোমরা আমার চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্টে চলে যাও, ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা বইয়ের অঙ্কগুলো পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বইয়ের অঙ্কগুলো দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু বইয়ের অঙ্কগুলো দেখে নেবে ভালো করে। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস 2 নম্বর স্কুল কমপ্লিট, সম্পূর্ণ সেট করে দিয়েছি তোমাদের। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।